জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে। বেছে বেছে সেবা খাত ধ্বংস করেছে নাশকতাকারীরা, বললেন প্রধানমন্ত্রী। ডিবি থেকে পরিবারের কাছে কোটা আন্দোলনের 6 সমন্বয়ক। এইচএসসির বাকি পরীক্ষা 11 আগস্ট থেকে, সহিংসতায় জড়িত না থাকলে জামিন পাবে পরীক্ষার্থীরা। আন্দোলনের সহিংসতায় প্রাণহানির ক্ষত বুকে নিয়ে শুরু শোকের মাস আগস্ট। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন। দুপুর 3টা নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। জামায়াত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি জানান, দল দুটির সদস্যরা যাতে আন্ডারগ্রাউন্ডে যেতে না পারে সে বিষয়েও সরকারের প্রস্তুতি রয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা। অবশেষে সচিবালয়ে আইনমন্ত্রী স্পষ্ট করলেন, আর দেরি নয়, কিছুক্ষণের মধ্যেই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হচ্ছে। এরই মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথাও জানান তিনি। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় এ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। জামায়াত শিবিরের আওতায় তাদের সদস্যরা আর রাজনীতি করতে পারবে না বলে উল্লেখ করে তারা আন্ডারগ্রাউন্ডে যেতে পারে বলে আশঙ্কার কথাও জানান মন্ত্রী। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। বিচারপতি অসুস্থ থাকার কারণে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি বুধবারের মতো আজও হচ্ছে না বলে জানান আইনমন্ত্রী। আজকেও ছুটিতে আছেন, তার মানে এই যে হাইকোর্ট ডিভিশনে যেই মামলাটা শুনানি হওয়ার কথা সেই মামলাটা আজকেও শুনানি হবে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন সম্পর্কে আরো জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আরিফ জামালের সাথে। তিনি রয়েছেন সচিবালয়ে। আরিফ, কিছুক্ষণের মধ্যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে সবশেষ জানাবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরাও আসলে অপেক্ষা করছি সেই আদেশটার জন্য। আইনমন্ত্রী আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন যে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয় ব্রেকিং করার জন্য। সো আইন মন্ত্রণালয় সেই ব্রেকিং করে তাদের মতামত সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে। তো এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি গেজেট আকারে প্রকাশ করবে এবং আইনমন্ত্রী যেটা জানিয়েছেন যে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা মতে জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই আদেশটি হবে। আমরা তাকে আইনমন্ত্রীকে এই বিষয়ে বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলাম তার কাছে যে যদি জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর তাদের যে সদস্যরা রয়েছে তারা যদি আত্মগোপনে চলে যায় বা গোপন সংগঠন যেগুলো আছে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। তো আইনমন্ত্রী সেটা আমাদের জানালেন যে আসলে নকশালবাদী সব বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদের কর্মকাণ্ড এর আগে এরকম ছিল। জামাত শিবির যে এরকম করতে পারেন সেই আশঙ্কাও তাদের রয়েছে, তাদের মনে রয়েছে সেই আশঙ্কা। তবে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এই ধরনের মোকাবেলার। বাট যদি তারা এই ধরনের কার্যক্রম না করে তাহলে ঢালাওভাবে যে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা সেই রকম নয়। যদি এই আদেশে যেটা হচ্ছে অর্থাৎ জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই আদেশটি হচ্ছে যদি তারা রাজনীতি না করেন বা কোনো ধরনের ষড়যন্ত্র অপকর্ম না করেন,
আইন বিরোধী কাজ না করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তো আইনমন্ত্রীর বক্তব্যের পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি যে সেই আদেশটি হয়েছে কিনা, এখন পর্যন্ত সেটি হয়নি। হলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শক জানাতে পারবো। টুম্পা। আরিফ, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছে আসব। দর্শক, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন সম্পর্কে জানাতে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ জামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনও পিছু ছাড়েনি। যুদ্ধাপরাধীদের আশ্রয় করেই একটা শ্রেণী গড়ে উঠেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, কোটা আন্দোলনে বেছে বেছে সেবা খাতগুলো ধ্বংস করেছে নাশকতাকারীরা। এদের বিচার একদিন হবে, এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক। কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। কারণ এদের জন্য সামাজিক মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রদ করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ছাড়া পেয়েছেন। দুপুর 1:30টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান। এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা দেখা করতে যান। একাধিক গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিস থেকে রওনা দেন তারা। ডিবিতে থাকা 6 সমন্বয়কের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকেই 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি, অনিরাপত্তায় ভোগার কারণে তাদের হেফাজতে রাখা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা ও থানা পুরানো মামলায় 16 বছরের কিশোর আলফি শাহরিয়ার মাহিমকে জামিন দিয়েছেন আদালত। আদালত চত্বর থেকে আরও জানিয়েছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। সামাজিক গণযোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত আলফি শাহরিয়ার মাহিম রংপুরে একজন কলেজ ছাত্র, আর তাকে গত 18 জুলাই গ্রেপ্তার করা হয়েছে। এই কিশোরকে এই ঘটনার পরপরই কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এবং সংবাদ প্রকাশের পরপরই তাকে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি রংপুরের যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে আদালত রয়েছে তার কিন্তু জামিন মঞ্জুর করেছে। যদিও তার জামিনের শুনানির কথা ছিল কিন্তু 4ই আগস্ট, তবে কিন্তু আজ কিন্তু তার জামিন হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, তার পরিবার আমাদেরকে দিকে জানিয়েছেন যে মূলত আসলে তাকে রংপুরের যে আবু সাইদ যে হত্যা মামলা এবং সেই সাথে তাজহাট পোড়ানোর যে মামলা, সেই মামলায় কিন্তু তাকে সেদিন কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছিল। গ্রেপ্তার দেখিয়ে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছিল এবং তার পরপরই তাকে কিন্তু কারাগারে পাঠানোর পর সে গেল 16 দিন সে কিন্তু কারাভোগ করেছে, এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ। এবং তারা কিন্তু বলছেন যে তার সন্তান একবারই নিরপরাধ, তার সন্তান একদমই অসহায়, সে কলেজ ছাত্র, সে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার কিন্তু মা, বাবা, তার বোন কিন্তু এই কথা বলছিলেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাদের পরিবারকে ডেকে পাঠায় এবং গতকাল এবং তারপরে পরেই কিন্তু আজকে কিন্তু তার জামিন হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এখন যদিও সেই যে মাহিম সে কিন্তু কারাগারেই রয়েছে, কিছুক্ষণ পর তাকে কারাগার থেকে তাকে নিয়ে আসা হবে, তার পরিবার নিয়ে আসবেন। এবং আরেকটি কথা বলে রাখি, তার পরিবার কিন্তু জানিয়েছেন যে তাকে এই মামলা থেকে সাময়িক জামিন দেওয়া হয়েছে, তবে তাকে কিন্তু অব্যাহতি দেওয়া উচিত বলে এবং মাহিমের পক্ষের আইনজীবী এবং সেই সঙ্গে তার পক্ষের তার যে পরিবারের স্বজনরা কিন্তু এই কথাই বলছেন। তো এই ছিল বহুল আলোচিত কিশোর গ্রেপ্তার মাহিমের জামিন হওয়ার সর্বশেষ অবস্থা।
দাদির কাছে আর 10 টাকার জন্য আবদার করবে না শিশু শাফকাত সামির। চাচার কাঁধেও ঘাড় রেখে দেখবে না বাইরের দৃশ্য। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই সবচেয়ে নিরাপদ স্থান নিজের ঘরেই প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শাফকাত সামির। কোথা থেকে এলো ঘাতক বুলেট? শোকের মধ্যেও সে প্রশ্নের উত্তর খুঁজছে তার পরিবার। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। বই খাতা, খেলার সামগ্রী সবই আছে, কিন্তু নেই শুধু সামির। রক্তের দাগ, দেওয়ালে গুলির চিহ্ন। দাদি ফৌজে আক্তার মিনু এখানে ওখানে খুঁজে বেড়ান প্রিয় নাতি সামিরের স্মৃতি। একমাত্র সন্তানের শোকে পাগল প্রায় মা তার বাবার বাড়ি আশুলিয়া থেকে এখনো ফেরেননি। আমার কলেজের টুকরা শরীরে গেছে, কিভাবে এমন আর এইভাবে কে করলো আমার এইভাবে? ঘরে তো আমার দাদু তো ঘরে তো করতেছিল, ঘরের ভিতরে যদি আমরা নিরাপদ নাই, কই থাকবো আমরা? আমার সবসময় ওই আমার কাছে থেকে 10 টাকা নেয়, এই জিনিসটা আমার কাছে ইয়ে লাগতেছে। আবার ওইটা চায়, ওর বাবার কাছে কোনো কিছু চাবে না, সবসময় সে আমার কাছে চাবে, এখানে আসলে। কি ঘটেছিল সেদিন? বারবার সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন চাচা মাসুরুর রহমান ইমন। 19 জুলাই সন্ধ্যায় মিরপুরের কাফরুলে দোতলা বাসার জানালা বন্ধ করতে গিয়ে ইমনের পিঠে গুলি লাগে। তার ঘাড়ে মুখ রাখা প্রিয় ভাতিজা সামিরের মাথা ভেদ করে সেই ঘাতক বুলেট আছড়ে পড়ে দেওয়ালে। দুয়ারে উঠতেছে যেন দেখতেছিলাম আমার ভাতিজা সামির আর কি, সে টেবিলের উপর দাঁড়ানো ছিল, সেও দেখতেছিল উকি মেয়েরা। তারপরে তাকে নামানোর জন্য আর কি জানলাটা বন্ধ করতে যাবো আর কি, তখন একসময় একটা বিকট একটা আওয়াজ আসলো। আওয়াজটা শুনে মাথাটা ঝুঁকায় এমনি ঝুঁকে গেছিলাম। তো ঝুঁকার সাথে সাথে একটা বুলেট টাইপ আমার এখানটা এসে এই যে এখানটা ঘষা যায় আমার ভাতিজা ভাইয়ের ছেলে তা পিছু ছিল যে আমার, তার চোখ ডান চোখটা ঢুকে মাথার পিছ দিয়ে বেরিয়ে ওখানে একটা ছিদ্র হয়ে গেছে, দেওয়ালে যা লাগছিল। নানা আলোচনার মধ্যেই প্রশ্ন একটি, এই গুলি র্যাবের হেলিকপ্টার থেকে না নিচ থেকে? যেখানে ছেলেটি গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছে সেখানে কোনোভাবেই র্যাবের হেলিকপ্টার থেকে কোনোভাবেই গুলি যাওয়া সম্ভব নয়, কারণ র্যাবের বা যে কোনো হেলিকপ্টার একটি নির্দিষ্ট উচ্চতায় চলে এবং সেখান থেকে গুলি কিন্তু সরল পথে চলে। গুলি যেভাবে লাগুক, চাচার কাঁধে মাথা রেখেই সামির হারিয়ে গেছে, আর কোনোদিনই ফিরবে না। এর চেয়ে নির্মম সত্য আর কি হতে পারে? মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। অবিলম্বে শিক্ষক ছাত্র জনতাকে গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি বন্ধ সহ কয়েক দফা দাবিতে সমাবেশ করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ডাকা সমাবেশে তারা সেনাবাহিনী প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ সহিংসতায় ছাত্র জনতা হত্যার সঠিক তথ্য তুলে ধরার দাবি জানান। তারা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রবেশের মুখে শিক্ষক সমাবেশে অংশ নিতে বাধা দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে জানান শিক্ষকরা। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা, শহীদ মিনারে অবস্থান নেন। দেশটা চালানো হচ্ছে একটা ব্রিটিশ আমলের মতো ডিভাইড এন্ড রুল। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। একজনকে মারবেন 10 জন দাঁড়াবো, 10 জনকে মারবেন 1000 জন দাঁড়িয়ে যাব। এরা আমাদের সন্তান। আপনাদের কোনো আন্দাজ আছে জন্ম দেওয়ার কষ্ট কি? চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি, যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র। একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই, কোনো পত্রিকার ফুটেজে দেখি নাই। তো তখন আমাদের মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে না। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কারো প্রতি গুলি করার নির্দেশ ছিল না, তারপরে অন স্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, প্রতিটি মৃত্যুর জন্য সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত তার পরিবার।
প্রতিটি মৃত্যুর ঘটনার বিচার হবে ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে তৃতীয় পক্ষ সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে দাবি করে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। হতাহতের ঘটনা তদন্ত করে যারা এর দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নিব, যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চাই। ক্ষতিগ্রস্ত কেউ হয়, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যদের হারিয়েছেন, এবং তারপরে এই সরকার এবং এই দেশ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সূচি না হওয়া পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত থাকবে। এদিকে যেসব এইচএসসি পরীক্ষার্থী সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল না, তাদের জামিনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। এর আগে 3 দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, দ্বিতীয় দফায় 21, 23 ও 25 জুলাই এবং তৃতীয় দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 4 আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা। মধ্য জুলাই থেকে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 150 মানুষ। সেই শোকে জাতিকে স্তব্ধ রেখেই শুরু হলো শোকের মাস আগস্ট। এই মাসে পৃথিবীর নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। শোক ও কলঙ্কের আগস্ট এবং এর প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল করে দুর্বৃত্তরা মধ্য জুলাইয়ে যে তাণ্ডব চালিয়েছে তার দগদগে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে পুরো জাতি। 16 জুলাই থেকে শুরু হওয়া সহিংসতায় একে একে ঝরে পড়ে শিক্ষার্থী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাংবাদিক, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাণ। এমনকি বাসার ছাদে বাবার কোলের শিশুটিও রেহাই পায়নি। জাতীয়ভাবে বাঙালি যখন সেই শোকে মুহ্যমান, স্তব্ধ আতঙ্কে, অনলাইনে দেখা নির্মমতার চিত্র যখন ট্রমায় ফেলেছে পুরো জাতিকে, তখন অতীতের রাজনৈতিক সহিংসতার আরও দুঃসহ স্মৃতি নিয়েই শুরু হলো শোকের মাস আগস্ট। লড়াকু বাঙালির স্বাধীনতার গৌরব মাটিতে মিশেছিল এই আগস্ট মাসেই। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় 75-এর 15ই আগস্ট বাংলাদেশ হারিয়েছে তার বনস্পতিকে। সেদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল নরপশুর দল। সেই সাথে রক্তাক্ত হয়েছিল মানচিত্র, ভুলণ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা। 75-এর সেই নৃশংসতা আর স্বৈরাচারী শাসন কাটিয়ে যখন সবেমাত্র ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তখন এই আগস্ট মাসেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় বুনে দেওয়া হয়েছিল চির অবিশ্বাসের আরেক বিষবৃক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে ভয়াবহ গ্রেনেড হামলা চালায় 75-এর নরপিশাচদের উত্তরসূরিরা। রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঝরে পড়েছিল অন্তত 24টি তাজা প্রাণ। 21 আগস্ট গ্রেনেড হামলা দেশের গণতান্ত্রিক ধারায় যে অবিশ্বাসের জন্ম দিয়েছে, আজও তার মাসুল দিতে হচ্ছে পুরো জাতিকে। তবে শত ষড়যন্ত্র আপামর বাঙালিকে বিভ্রান্ত করতে পারেনি, আর তাই আজও আগস্ট মাস এলে শোক নামে বাঙালির অন্তর জুড়ে। তাই প্রত্যাশা, আগস্টের শোক রূপান্তরিত শক্তি হয়ে জুলাইয়ের ট্রমা থেকে মুক্তি দেবে আপামর বাংলাদেশিকে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। 2 সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে আবার স্বল্প দূরত্বে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলছে। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ কয়েকটি শহর থেকে বেশ কটি ট্রেন ছেড়ে যায়।
রেল চলাচল ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনের সময় সহিংসতার মুখে গত 18 জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। 2 সপ্তাহ পর বৃহস্পতিবার সকাল 7টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ঢাকা থেকে গাজীপুর হয়ে জামালপুর কমিউটার ট্রেন ছেড়ে যায় প্রায় একই সময়ে। এছাড়াও ঈশ্বরদী কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার এবং গাজীপুরে 2 জোড়া এক্সপ্রেস ট্রেনও চলাচল করছে। আস্তে আস্তে সব ট্রেনই চালু করা হোক, তাতে সাধারণ মানুষ যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। চট্টগ্রামে প্রাথমিকভাবে 3টি লোকাল ট্রেনের চলাচল শুরু হয়েছে। সকাল 8টায় চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সাগরিকা এক্সপ্রেস এবং পৌনে 10টায় ঢাকার পথে ছেড়ে যায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। এছাড়াও নাজিরহাট রুটে চলছে কমিউটার ট্রেন। উত্তরের জেলা লালমনিরহাট স্টেশন থেকে আশপাশের জেলাগুলোয় চলাচল করছে 4টি ট্রেন। দীর্ঘদিন পরে ট্রেনটা চালু হওয়ার পরে অনেক স্বস্তি ফিরে আসছে জনগণের মাঝে। এবং লালমেট থেকে 6:30টায় দিনাজপুর অভিমুখী দিনাজপুর কমিউটার ট্রেনটি ছেড়ে গেছে এবং 9টায় বুড়িমারি অভিমুখে বুড়িমারি কমিউটার ট্রেনটি ছেড়ে গেছে। এছাড়াও রাজশাহী, খুলনা থেকে আশপাশের গন্তব্যে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বস্তি ফিরেছে রেল যাত্রীদের মাঝে। কারফিউ শিথিল থাকায় স্বল্প দূরত্বের রেল চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আন্দোলনকারী শিক্ষার্থী সহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ভিজুয়াল মিডিয়া বা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। সেই সঙ্গে ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশের প্রত্যাশাও তাদের। বিস্তারিত মুজাহিদুল ইসলামের রিপোর্টে। সকালে পুলিশের বাধায় পূর্ব ঘোষিত মানিক মিয়া এভিনিউয়ের স্থান পরিবর্তন করে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। বৃষ্টি উপেক্ষা করে তারা হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধে নানা স্লোগান দিতে থাকেন। শিল্পীরা বলেন, সরকার যে বর্বরপন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজের হতে পারে না। তাই সমাবেশ থেকে শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান তারা। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। এ সময় তারা সব হত্যার হিসাব ও বিচার করা সহ নির্বিচারে গুলি, সহিংসতা বন্ধ করার দাবি জানান। আজকে ওই বাচ্চাটার জায়গায় আমার সন্তান হতে পারত, ওই মানুষগুলোর জায়গায় আপনি হতে পারতাম। গণহারে সবাইকে গ্রেফতার করছে, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চিত্র হতে পারে না। শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে অভিনেতা মোশাররফ করিম বলেন, তারা কোনো দলের পক্ষে নন, তবে শিক্ষার্থীদের ন্যায্য দাবির জন্য সবসময় পাশ থাকবে শিল্পী সমাজ। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। মুজাহিদুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। গত 1 বছরে 351টি সড়ক দুর্ঘটনা, 277 জনের মৃত্যু, আহত 555 জনের মধ্যে 1.5 শতাধিক মানুষ পঙ্গু। সড়ক দুর্ঘটনার এই ভয়াবহ চিত্র ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের কেবল ফরিদপুর অংশেরই। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত ফরিদপুরের উপর দিয়ে প্রতিদিন 21টি জেলার লাখো মানুষ সড়ক পথে যাতায়াত করেন। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে আরও বেশি। যানবাহন চলাচল বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনা, বেড়েছে মৃত্যুর মিছিল। হাইওয়ে পুলিশের তথ্য, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত মহাসড়ক দুটিতে 351টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন 277 জন আর আহত হয়েছেন 555 জন, যাদের মধ্যে 1.5 শতাধিক মানুষের জীবনে নেমে এসেছে পঙ্গুত্বের অভিশাপ। গাড়িটি যেভাবে চলে ভাই হাইওয়ে রোডে, মানে ছোট গাড়িরে গাড়ি মনে করে না। শুধুমাত্র ড্রাইভারদেরকে দোষারোপ করা হচ্ছে, এটা ঠিক নয়। আমাদের পথচারীদের জন্য আসলে সার্ভিস লেন নাই, যার কারণে পথচারীরা যথাযথভাবে চলতে হচ্ছে। ওভারটেকিং করছে, স্পিডগুলো নিয়ন্ত্রণভাবে রাখছে না, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে। যেভাবে অবৈধ নসিমন, করিমন, আলম সাধু
আপনার অটো মাহিন্দ্র আবার মোটর সাইকেলগুলোও যেভাবে এরা চলাচল করতেছে তাতে কোনো রকমের দুর্ঘটনা রোধ করা সম্ভব না। গাড়ি চালানো তো পারেই, কিন্তু পেশাদারিত্ব তৈরি করতে হবে। পেশাদার আর অপেশাদারের মধ্যে পার্থক্য আছে। দুর্ঘটনা ও ট্রাফিক আইন উপেক্ষার কারণে গত 1 বছরে হাইওয়ে পুলিশ মামলা করেছে 21,389টি। জরিমানা আদায় হয়েছে সোয়া 7 কোটি টাকা। মানুষকে সচেতন করা, আমরা রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ, বিভিন্ন জায়গায় সভা সেমিনার করা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। আইন প্রয়োগে আরো কঠোরতা অবলম্বন করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবো এই আশা ব্যক্ত করছি। কেবল মামলা জরিমানা করে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন চালক, যাত্রী এবং পুলিশের সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাপানি মা এরিকো নাকানো চাইলে তার সঙ্গে জাপানে থাকা বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বছরে 2 বার বাংলাদেশে আসতে পারবেন। মেয়েকে নিয়ে কমপক্ষে 5 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে তাকে। মেয়েকে নিয়ে তার বাংলাদেশে আসা যাওয়ার ও থাকার সব খরচ বহন করতে হবে বাংলাদেশি বাবা ইমরান শরীফকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাপানি মা ও বাংলাদেশি বাবাকে লিভ টু আপিলের অনুমতি দিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। সর্বোচ্চ আদালত বলেছেন, বাংলাদেশে অবস্থানের সময়ে প্রতিদিন জেসমিন মালিকাকে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে হবে। একইভাবে বাংলাদেশে বাবার কাছে থাকা শিশু লাইনা লিনাকে মা এরিকো নাকানোর সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে হবে। আদালত আদেশে আরও বলেছেন, এরিকো ইমরান দম্পতির 3 মেয়েকে সপ্তাহে অন্তত 1 দিন ভিডিও কলে গল্প করার সুযোগ দিতে হবে। বিশ বছরেও চাঁদপুর সেতুর টোল প্রত্যাহার করা হয়নি। নতুন করে আবার 3 বছরের জন্য ইজারা দেয়ায় ফুঁসে উঠেছেন চাঁদপুরের মানুষ। তাদের দাবি, সেতুটির নির্মাণ ব্যয়ের কয়েক গুণ অর্থ ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে। টোল প্রত্যাহারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেও সমাধান পাচ্ছেন না জেলাবাসী। চাঁদপুর জেলা শহর ঘেঁষে ডাকাতিয়া নদীর উপর দিয়ে এই গুরুত্বপূর্ণ সেতু পার হয়ে গন্তব্যে যান ফরিদগঞ্জ উপজেলা এবং লক্ষ্মীপুর, নোয়াখালী সহ দক্ষিণের জেলার মানুষ। প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। 2004 সালে 18 কোটি 12 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 248 মিটার দৈর্ঘ্যের সেতুটি। সড়ক বিভাগেরই তথ্য, এই সেতু থেকে এরই মধ্যে প্রায় 1.5 কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। ফলে চাঁদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর শামসুল হক ভুইয়া পার্লামেন্টে টোল প্রত্যাহারের দাবিও তুলেছেন। অটো, রিক্সা, সিএনজি সবগুলো টোল তারা উঠানো হয় এবং কি যদি তারা টোল না দিতে পারে অনেকের গায়েও হাত তুলে ফেলে। ড্রাইভার শ্রমিকদের একটাই দাবি, অবৈধ টোল বন্ধ। টোল প্রত্যাহার তো হয়নি, নতুন করে 9 কোটি 15 লাখ টাকায় আগামী 3 বছরের জন্য ইজারা দেয়া হয়েছে সেতু। ক্ষুব্ধ সর্বস্তরের মানুষ। টোল প্রত্যাহারের দাবিতে রাস্তায়ও নেমেছেন তারা। পালন করেছেন কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি। দৈনিক যদি মনে করেন 10 টাকা করে নেয়, তাহলে আমরা 10 বার আইলে 100 টাকা, মাসে 3000 টাকা আমাকে মনে করেন না নিতে হবে। একেবারে পুরো জুলুম। আমরা ভাড়া জানি তার থেকে বেশি টাকা এখানে প্রতিদিন নেওয়া হয়। এখন 20 বছর হয়ে গেছে, 19 বছর হয়ে গেছে, এরপরও মানে টোল নীতি আছে। আন্দোলন বা দাবির বিষয়ে কথা বলতে রাজি হয়নি সড়ক বিভাগ কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি বিবেচনার জন্য সেতু বিভাগকে প্রস্তাব দেয়া হবে। মন্ত্রণালয় থেকে এটা জানানো হয়েছে টোল আদায় এটা বন্ধ করা হবে না। তবে আমার কাছে যদি কেউ আসে তাহলে সেটি আমি সেতু কর্তৃপক্ষ অথবা সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ যাদের অধীনে সেতুটি রয়েছে তাদেরকে আমরা জানাবো এটা। গত 20 বছরে 3 গুণেরও বেশি অর্থ আদায়ের পর জনগুরুত্বপূর্ণ এই সেতুটিকে টোল মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দক্ষিণাঞ্চলের মানুষ। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালি ব্যাংক পিএলসি। খোলা বাজারে ডলারের দামে হঠাৎ অস্থিরতা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডলার। মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, বাড়তি দাম নিলে বাতিল হবে লাইসেন্স। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহ বাড়লে কমবে ডলারের বিনিময় মূল্য। মাহাদি সেকেন্দারের রিপোর্ট।
কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাইয়ে কমেছে রেমিটেন্স প্রবাহ, ফলে প্রবাহ বাড়াতে বাড়তি দামে ডলার কিনছে ব্যাংক, যার প্রভাব পড়েছে খোলা বাজারেও। রাজধানীতে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছিল 124 থেকে 125 টাকায়। আবার ডলার কিনতে গিয়ে অনেকে ফিরছেন খালি হাতে। অনেক মানি চেঞ্জার্স আটকে রাখছে ডলার। ঘুরতেছি, বিভিন্ন মানি এক্সচেঞ্জে যাচ্ছি, ওরা বলতেছে ডলার নাই। স্টকে আমাদের যা আছে ওইটা দেওয়া যাবে। আপনার স্টকে কত আছে? আমাদের স্টক কত জানে? $200 আছে। ডলার আমাদের কাছে নাই। ডলার সংকটে খোলা বাজারে অস্থিরতা বলে মনে করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। তবে ডলারের বিনিময় মূল্য 119 টাকার বেশি নিলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও তাদের। সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনায় আমরা যেটা বলেছি যে আমরা 119 টাকা রেট নির্ধারণ করে দিলাম। এটা প্রেসার থাকলে কি হবে, কেউ অনৈতিক সুবিধাটা নিতে পারবে না। অতিরিক্ত রেট নেই, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, যখন বেরোয় যাবে তখন যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে তার লাইসেন্স বিনা নোটিশে সেন্ট্রাল ব্যাংক বাতিল করে দেবে। বিশ্লেষকরা বলছেন দেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে ডলারের দামে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে, সেটা কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে কিছুটা কমে গেছে, এবং সেটা কমে যাওয়াটা যদি $1 বিলিয়ন কম হয় তাহলে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়বে বাজারে, এটাই স্বাভাবিক। এবং এই তথ্যটা কিন্তু যারা মানি এক্সচেঞ্জের ওনার তারা ভালো জানেন আমাদের চাই। বৈদেশিক মুদ্রা এখন আসা শুরু করেছে, আমি আশা করি যে আগামী হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আবার স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। তারপরে কিন্তু হঠাৎ করে যে চড়া হয়ে গেছে বাজার, সে যে আবার এত বেশি কমে আসবে এবং এটাও হয়তো ভাবা ঠিক হবে না। ডলারের বাজার স্থির রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর তাগিদ তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। নরসিংদী জেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে এক সময়ের কদরহীন ফল লটকন। জেলার শিবপুর, বেলাবো, মনোহরদী ও রায়পুরা উপজেলায় দিন দিন বাড়ছে লটকনের চাষ। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। রোপণের 3 বছরের মধ্যে গাছে ফল আসে, টানা 25 থেকে 30 বছর ফল পাওয়া যায়। রোগবালাই নেই বললেই চলে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ 9/11 সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায় মাথা পেতে নিতে রাজি হয়েছেন 3 জন অভিযুক্ত ব্যক্তি। তবে এই জন্য বিচার শেষে তাদের মৃত্যুদণ্ড দেয়া যাবে না বলে শর্ত দিয়েছেন তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বিবিসি। অভিযুক্ত 3 ব্যক্তি হলেন খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মোহাম্মদ সালিহ, মুবারক বিন আত্তাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল হাউসাভি। তাদের বছরের পর বছর কিউবায় মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামা বেতে বিনা বিচারে আটক রাখা হয়েছে। বিবিসি জানায়, রাষ্ট্রপক্ষ থেকে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করা হবে না, এমন শর্তে হামলা এবং এর জেরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সব দোষ স্বীকার করতে রাজি হয়েছেন এই 3 ব্যক্তি। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই। বেছে বেছে সেবা খাত ধ্বংস করেছে নাশকতাকারীরা, বললেন প্রধানমন্ত্রী। ডিবি থেকে পরিবারের কাছে কোটা আন্দোলনের 6 সমন্বয়ক। এইচএসসির বাকি পরীক্ষা 11 আগস্ট থেকে। সহিংসতায় জড়িত না থাকলে জামিন পাবে পরীক্ষার্থীরা। আন্দোলনের সহিংসতায় প্রাণহানির ক্ষত বুকে নিয়ে শুরু শোকের মাস আগস্ট। ফরিদপুরের হাইওয়েতে 1 বছরে 350 দুর্ঘটনা, মৃত্যু 277 জনের। টাকা উঠেছে খরচের কয়েক গুণ, 20 বছরেও শেষ হয় না চাঁদপুর সেতুর টোল আদায়। যুক্তরাষ্ট্রে 9/11 হামলার দায় স্বীকারে রাজি খালিদ, ওয়ালিদ ও মুস্তফা। Sponsored by Abiba Finance Limited. এই ছিল দুপুর 3টা নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়াও চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।